বাংলাদেশ এমন একটা দেশ যার সংস্কৃতি, অর্থনীতি এবং প্রকৃতির সাথে কি নিবিড়ভাবে মিশে আছে নদী। আর এই নদীকে ঘিরে তৈরি হয়েছে শহর, গড়ে উঠেছে শিল্পাঞ্চল। আমরা বাংলাদেশের এমন একটা প্রাকৃতিক সম্পদ, পানির সম্পদের যাদের দায়িত্ব, পরিচর্যার দায়িত্ব যাদের, এমন একজনকে আজকে পেয়েছি। ওয়েলকাম করে দিচ্ছি স্টার নিউজের বিশেষ আয়োজনে। আর আমাদের সাথে আজকে যুক্ত আছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি উত্তরের মানুষ, নদীকে ঘিরে উত্তরাঞ্চলের যে অর্থনীতি সেটি আপনার চেয়ে ভালো আর কে জানে। তো এই উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটির আশ্বাস আমরা পেয়েছি। গত সরকারের আমলে আমরা অনেক আশ্বাস পেয়েছি। সেটি আসলে কবে নাগাদ বাস্তবায়ন হবে, প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে? আমি শুরুতেই স্টার নিউজের সকল কলাকুশলী কর্মকর্তা ধন্যবাদ জানিয়ে এবং স্টার নিউজের যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে অতি কৃতজ্ঞ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আসলে বাংলাদেশ একটি নদীমাতৃক বাংলাদেশ। একটা সময় বাংলাদেশে প্রায় 1400-রও বেশি নদী প্রবাহিত হতো কালের পরিক্রমায়। এখন কিন্তু 700 নদী আর প্রবাহমান নাই। তো এই নদীগুলো গেল কোথায়? অনেকটাই মরুভূমি হয়ে গেছে। এবং বাংলাদেশের সাথে বিশেষ করে আমাদের ভারতের সঙ্গে 54টি নদী এবং মিয়ানমারের সঙ্গে 3টি নদী, এই 57 নদী হচ্ছে আমাদের দেশের বাইরে থেকে আমাদের সংযুক্ত অভিন্ন সীমানা যেটা বলে। কিন্তু বিভিন্নভাবে সেই নদীগুলোর ব্যারেজ তৈরি করে, সুইচ গেট তৈরি করে এইগুলো প্রবাহমান বন্ধ করে আজকে কিন্তু আমাদের উত্তরাঞ্চল ইতিমধ্যে প্রায় মরুভূমির জায়গায় চলে গেছে। ছোটোকালে আমি দেখছিলাম যে যখন একটা টিউবওয়েল বসাবো, দেখেন যে 20 থেকে 25-30 ফিট খনন করার পর সেই টিউবওয়েলে পানি আসতো। এখন কিন্তু 150 ফিট 180 ফিট খোঁড়ার পর কিন্তু পানি পাচ্ছি না। এবং আপনি অবাক হয়ে যাবেন, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল, বিশেষ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয়, সেখানে 600-700 ফিট খোঁড়ার পর অনেক পানি পাওয়া যাচ্ছে। এবং শুকনা মৌসুমে সেখানে পানি বিক্রি হয় মাছ চাষ করার জন্য। কাজেই সেই অবস্থার মধ্য থেকে আমি দায়িত্ব পেয়েছি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমি যে দায়িত্ব দিয়েছেন, আমরা শুরু থেকেই আমাদের ফারাক্কার যে চুক্তি, যেটা আগামী 11 ডিসেম্বর শেষ হবে, 30 বছরের মেয়াদি, আমাদের পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা যেটা উত্তরাঞ্চলের জন্য, এই 3টে বিষয় আমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে আমরা গ্রহণ করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন উনি সারা বাংলাদেশে 20,000-এর অধিক নদী, খাল, জলাশয় খনন করবেন, পুনঃখনন করবেন এবং যার মধ্য দিয়ে সেই নদীমাতৃক বাংলাদেশ তার সেই যৌবন, তার সেই ধারাবাহিকতা ফিরে আসবে। আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হব। আপনি অবাক হবেন, আচ্ছা কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি নদী 54টি বাংলাদেশে। এরপরে দ্বিতীয় বৃহত্তম আমার পঞ্চগড়, 50টি নদী। আপনি যা দেখবেন কয়টি নদী জীবন্ত, যেটা আমি শুরুতে বলেছিলাম। সেক্ষেত্রে আমাদের তিস্তা বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের 6-7টি জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই তিস্তা নিয়ে বিগত দিনে অনেক নাটক হয়েছে, অনেক ধরনের কথা হয়েছে, অনেক ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, অনেক ধরনের মানুষকে বুঝ দেওয়ার চেষ্টা হয়েছে। বাস তিস্তা কিন্তু আলোর মুখ দেখে নাই। তা আপনারা নিশ্চয়ই দেখেছেন এই যে সংসদ, চলমান সংসদ, সেই চলমান সংসদে বাজেট অধিবেশনেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে আমাদের সরকারের আমলে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই। আমাদের মাননীয় মন্ত্রী এবং আমি সহ আমরা প্রায় 24 জনকে টিম আমরা কিন্তু তিস্তা সেই প্রকল্পগুলো আমরা ভিজিট করেছিলাম। সেখানে টেকনিক্যাল কমিটি আমরা গঠন করে দিয়েছি, যারা কিন্তু অবিরাম কাজ করছেন। সেখানে বুয়েট থেকে যারা বিশেষজ্ঞ, আমাদের পানি সম্পদের বিশেষজ্ঞ, এবং এখানে আমরা প্রথমেই আমরা পানিটাকে সংরক্ষণ করব, অর্থাৎ বন্যার সময় পানিটা সংরক্ষণ করব এবং শুষ্ক মৌসুমে এই পানিটাকে আমরা সেচ হিসাবে আমরা ওই এলাকার মানুষদেরকে যেন সেই সেবা দিতে পারি, যার মধ্যে তারা খাদ্যে দ্বিগুণ তিনগুণ উৎপন্ন করতে পারে, খাদ্যের সংক্ষিপ্ত হতে পারে। আমরা এমনও পরিকল্পনা নিয়েছি
যে সেখানে আমরা যে আরও নতুন করে ব্যারাজ তৈরি করতে আমরা সেটা করব। এর পাশাপাশি আমরা যদি আরও কোনো দেশে পরামর্শ নিতে হয়, আমার বিশেষজ্ঞ টিমকে সেই ধরনের আমার স্বাধীনতা দিয়েছি, তারা সেইভাবে কাজ করছেন এবং যেখানে যে দেশের সঙ্গে তাদের পরামর্শ নেওয়া দরকার সেই পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের ভিতরেই আমার বিশ্বাস যে আমরা তিস্তা পরিকল্পনার কাজ আমরা শুরু করব। আপনি 54টা অভিন্ন নদীর কথা বলছেন, বিশেষ করে যেটি ভারতের সাথে এবং আন্তঃসীমান্ত নদী যেগুলো রয়েছে, একটা সম্পর্কেরও যেরকম বিষয় রয়েছে, সেক্ষেত্রে ন্যায্যতারও বিষয় রয়েছে। তো এই অভিন্ন নদীগুলো নিয়ে দ্বিপাক্ষিক কোনো আলোচনা আপনাদের সরকার কি করেছে ভারতের সাথে? কিংবা আমাদের বিভিন্ন নদীর ক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন জেলায়, কখনো ফেনী, কখনো নোয়াখালী, কখনো লক্ষ্মীপুর, কখনো আমাদের চিটাগাং বা আমাদের নেত্রকোনা, বিভিন্ন অঞ্চলে এই নিয়ে নদীগুলো কিছু সমস্যা আছে, আর সেগুলো কিন্তু আমরা আলাপ আলোচনা করছি। যৎসম্মত দরকার আলোচনা করে আমরা সাময়িকভাবে ওই সমস্যাগুলোর সমাধান করে সেখানে যেমন একটা সুন্দর পরিবেশ রাখা যায়। যে বিশেষ করে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারকে ভিন্নভাবে তারা সমর্থন দিয়ে এখানে কিন্তু বাংলাদেশের বিশেষ করে আমাদের 20 কোটি মানুষের ব্যাপারে তাদের প্রতি একটা ভালো ধারণা ছিল না। তা আমি আশা করব আমাদের তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, আমি মনে করি তারা এমন সব কর্মকাণ্ড করবেন যে তারা আমাদের বন্ধু, এবং সে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে আমরা আশা করছি তারা ফারাক্কা চুক্তি নবায়ন করবেন। ঠিক তারা আমাদের যে অভিন্ন নদীগুলো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করে এগিয়ে আসবেন, এবং বাংলাদেশের মানুষের তাদের প্রতি যে একটা যে বিরাগ ভজন আমাদের মানসিকতা ছিল, সেখান থেকে আমি মনে করি এখানে ভারতের সরকারেরও দায়িত্ব এবং কর্তব্য, তারা বিভিন্নভাবে তাদের কাজে কর্মের মধ্য দিয়ে আমাদের মানুষের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করা, আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা আস্থা স্থাপন করা যে না, বিগত দিনে কি হয়েছে সেটা বড় কথা না, বর্তমান সরকারের সঙ্গে তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চান, এবং যদি দুটি পাশাপাশি দেশ সেই সম্পর্ক ধরে রেখে দুই দেশের উন্নয়নের ক্ষেত্রে আরও যারা সহযোগিতা দরকার সেগুলো তারা হেল্প করবে। খাল খনন আমরা তো দেখছি, কিন্তু এরপরে খাল খনন কর্মসূচিটা কি স্থানীয় যারা নেতাকর্মী আছে কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সেটিকে এগিয়ে নিচ্ছে কিনা, কোনো মনিটরিং কি আপনারা আসলে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনাকে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশেষ করে আমাদের 20,000 নদী খাল খনন যখন আমাদের 20,000 কিলোমিটার 20,000 কিলোমিটার আমাদের টার্গেট দিল, এর মধ্যে কিন্তু প্রথম 6 মাসে আমরা 1400 কিলোমিটার কিন্তু আমরা টার্গেট নিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমাদের এটা 70%, 80% কাছাকাছি আমরা কিন্তু সম্পূর্ণ করেছি। এখানে যে বিষয়টা আপনি বললেন, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মাসেই একবার আমাদের এই যে খাল খননের আপডেট, অর্থাৎ আমরা কতটুকু খাল খনন করলাম, কী অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, সেটার কিন্তু উনি রিপোর্ট নেন, এবং আমরাও স্ব জেলার ডিসিকে সেখানে প্রধান করে, সেখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন ইঞ্জিনিয়ার আছে, তাকে সদস্য সচিব করে সেখানে কমিটি করে দিয়েছে, আর তারাও কিন্তু প্রতি মাসে মাসে আমাদেরকে রিপোর্ট দেন এই খালটার এই অবস্থা, এতটুকু খনন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই জন্যই বিশেষ করে ড্রেজারের পাশাপাশি উনি কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন পারতপক্ষে 30% এবং পারলে আমরা অন্তত 50% আমরা যেন এইভাবে শ্রমিক, লেবার এবং মানুষকে সম্পৃক্ত করে সেই খালগুলো যেন খনন করি। এই যে ঢাকা কিংবা চট্টগ্রাম শহরগুলোতে কিছুটা বৃষ্টি হলেও আপনারাও দেখেন জলাবদ্ধতার সৃষ্টি হয়, এটির আশপাশে এই নদীকে ঘিরে কিন্তু এই শহরগুলো তৈরি হয়েছে, বিশেষ করে বুড়িগঙ্গার সাথে প্রত্যেকটা ড্রেনেজ ব্যবস্থা আবারও সুন্দরভাবে চালু রাখার জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? এই নদীর কিন্তু সবগুলো কিন্তু আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় নয়, এইগুলো এলজিডি মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, এইগুলো আমাদের কৃষি মন্ত্রণালয় এবং কিছু আছে ডিজাস্টার মন্ত্রণালয়। এবং বিশেষ করে যারা এই যে ঢাকা শহরে বলেন, ঢাকা শহরের ম্যাক্সিমাম নদী কিন্তু আমরা সিটি কর্পোরেশন আওতায় পড়ে গেছেন। এর ফাঁকেও আমরা কিন্তু আন্তঃমন্ত্রণালয় সভা করছি, বারবার করছি, সভা করে সেখানে এলজিডি মন্ত্রণালয়, সেখানে কৃষি মন্ত্রণালয়, ডিজাস্টার মন্ত্রণালয়, কখনো পরিবেশ মন্ত্রণালয়, তাদের সমানে মিটিং করে আমরা এই ঢাকা শহরে বুড়িগঙ্গা বলেন, আমাদের তুরাগ বলেন, এই নদীগুলো কীভাবে আমরা সেখানে আমরা প্রবহমান রাখতে পারি। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে কিন্তু অসম্ভব সজাগ
কারণ ওনার একটাই কথা যে আমাদের ঢাকার আশপাশে বা চিটাগাং বা বড় শহরের আশপাশে যে নদীগুলো আছে সেই নদীগুলো প্রবহমান আমাদেরকে ধরে রাখতে হবে এবং সেগুলো বর্জ্য নিষ্কাশন রাখতে হবে এবং যার মধ্য দিয়ে আমাদের এই নদীমাতৃক বাংলাদেশ যেন আবার সেই ঐতিহ্য ফিরে পায় সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং সেই আলোকে কিন্তু আমরা কাজগুলো করছি। বিশ্বের অনেক শহর, আপনিও নিশ্চয়ই দেখেছেন, নদীকে ঘিরে পর্যটন তৈরি হয় এবং সেখানে একটা অর্থনীতির কেন্দ্র তৈরি হয় নদীকে ঘিরে। আমাদের এই এমন কোনো পরিকল্পনা কি আছে কিনা আসলে পানি সম্পদ? আসলে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই বিষয়টাই মাথায় রেখেছেন এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা বিষয় আছে কি, আমরা অবকাঠামো কোনো মেরামত করতে পারি না। আমরা নদী খনন করতে পারি, সেই খাল খনন করতে পারি, জলাশয় খনন করতে পারি, পুনঃখনন করতে পারি, কিন্তু বাট অবকাঠামো নির্মাণ করা আমাদের কোনো সুযোগ নেই। এই জন্য কিন্তু আমি পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা কিন্তু বিশেষ করে যেই সব মন্ত্রণালয়ে অবকাঠামো তৈরি করার নির্দেশনা আছে, বিশেষ করে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় বা এলজিডি মন্ত্রণালয়, আমরা কিন্তু এমইউ করে আমাদের অনেকগুলো ল্যান্ড তাদের হাতে আমরা হস্তান্তর করছি। আমাদের ল্যান্ডগুলো আমাদের থাকতেছে, বাট তারা যেন সেগুলো অবকাঠামো তৈরি করতে পারে, সে পরিচালনা করতে পারে, দেখভাল করতে পারে, যার মধ্য দিয়ে আমরা এই যে আপনি যে কথা বললেন সেই আমরা বিশেষ করে আমাদের এই ঢাকা শহরে বা চিটাগাং শহরে, যেগুলো শহরে আমাদের নদী বেশি আছে সেগুলো শহরে কিন্তু আমরা পর্যটনের জায়গা আমরা তৈরি করবো ইনশাল্লাহ। এই পানি ভবন আমরা এটার আকৃতি দেখি বিশাল, কিন্তু এটা কার্যক্রমটা আসলে কত দূর? পানি সম্পদ মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয় এবং সে অনেকগুলো সেক্টর আছে, এবং আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু 90% কাজ কিন্তু আমাদের এই পানি ভবন থেকে হয়। এবং আমাদের বর্তমান 90টি প্রজেক্ট আছে, সেই 90টি প্রজেক্টের মধ্যে 86 প্রজেক্ট আমরা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সেখানে আমরা পরিচালিত করি। তো কাজেই সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে অনেক কাজ করে এবং অনেক দক্ষ অফিসারও আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তদারকি করেন, সেক্ষেত্রে আমার বিশ্বাস আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বিগত দিনের পানি সম্পদ মন্ত্রণালয় আর বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয় এক জায়গায় নেই। আপনার থেকে শুনছিলাম পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আপনাদের পরিকল্পনার কথা। আমি আপনার একজন রাজনীতিবিদ হিসাবেও এলাকার মানুষের জন্য কি করছেন সেই পরিকল্পনাটা জানবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছু বিরতির পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন স্টার ফেস অফ, সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার, আমাদের সঙ্গে আছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আপনি তো একজন নির্বাচিত সংসদ সদস্য, উত্তরের মানুষ, আপনার পঞ্চগড় 2 আসনের মানুষের জন্য কি আছে সামনে, তাদের জন্য কোনো সুখবর আছে কিনা? হ্যাঁ, ইতিমধ্যেই আমাদের পঞ্চগড়ের মানুষের মুখে বা একটা জিনিস তাদের কাছে পৌঁছতে পেরেছি যে আমাদের চিকিৎসা সেবাটা সবচেয়ে অপ্রতুল। আমাদের পঞ্চগড় থেকে আমাদের বিশেষ করে রংপুরের যে হাসপাতাল মেডিকেল কলেজ, সেটা প্রায় 150 কিলোমিটারের বেশি অধিক, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ওই অঞ্চলের মানুষ বিশেষ করে হতদরিদ্র, তারা অসুস্থ হলে কিন্তু সেইখানে তারা সেবাটা পায় না এবং অনেককে রুগী নিয়ে আসতে গেলে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সেই অনেক রুগী মারা যান। আর পঞ্চগড়ে বিশেষ করে জেলা শহরে একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল অবকাঠামো আছে, বাট এখন সেখানে চালু হয়নি। অর্থাৎ অবকাঠামো হাসপাতাল চালু করা যে আনুষঙ্গিকতা সেগুলো তখন আর করা হয়নি, বিদেশে চালু হয়নি, এবং সেখানে ডাক্তার দরকার হতে আপনার আমাদের প্রায় 60 জন, আছে মাত্র 16 জন। আমাদের আমার যে উপজেলা স্বাস্থ্য, সেখানে ডাক্তার দরকার হচ্ছে আপনার 31 জন, সেখানে ডাক্তার আছে আমার 7 জন। দেবীগঞ্জ ঠিক ওই রকম, সেখানে ডাক্তার দরকার এরকম 32 জন, সেখানে ডাক্তার আছে 8 জন। এই যে আমাদের চিকিৎসক অপ্রতুল, এটা আমি আমাদের জাতীয় সংসদে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি, এবং আশা করি এই বাজেটের পরেই তারা সেখানে ওই হাসপাতালগুলো 101 শয্যা বিশিষ্ট করা, উন্নত করা, পঞ্চগড় সদর হাসপাতাল চালু করা এবং এই চিকিৎসকের সমস্যা সেটার সমাধান করেন। প্রধানমন্ত্রীর সাথে উত্তরাঞ্চলের ব্যবসায়ীদেরও বোধহয় একটা বৈঠক হয়েছে, সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী ইতিমধ্যে তো ঘোষণা দিয়েছেন, উনি যে বিশেষ করে আগামী দিনে বাংলাদেশকে উনি সেইভাবে ডেভেলপ করতে চান, অর্থাৎ সেখানে কোনো অঞ্চল ভিত্তিক সেখানে ওইভাবে চিন্তা করেন না, ঠিক আছে। সেক্ষেত্রে উনি আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি তার আশ্বস্ততার ভিত্তিতেই সেখানে কিন্তু আমি বাংলাদেশে অনেক বড় বড় বিজনেসম্যানকে আমি নিয়ে গেছিলাম। তারা সেদিন আমার এই
প্রজেক্টগুলো দেখে আসছেন, পঞ্চগড়ে ভিজিট করে আসছেন এবং তারা আশ্বস্ত করেছেন অল্প দিনের ভিতরেই তারা সেইখানে বিশেষ করে সরকারের সঙ্গে বেজার সঙ্গে কথাবার্তা বলে তারা একটা যুক্তি জায়গা যাবেন। সেখানে আমি আশা করি যে আমাদের পঞ্চগড়ে দেবীগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা সেই ইকোনমিক জোন না, আমরা অ্যাগ্রোবেস জোন একটা তৈরি করব যেখানে আমাদের কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। কৃষি অর্থনৈতিক অঞ্চল। হ্যাঁ, বিশেষ করে আমাদের ওই অঞ্চলটায় কিন্তু ভুট্টা, আলু, মরিচ, পেঁয়াজ এবং ধান প্রচুর আবাদ হয়। আমাদের ওইখানে প্রচুর আলু উৎপন্ন হয়। আলুর জন্য কোল্ড স্টোরেজ আছে, বাট সবজি কোনো কোল্ড স্টোরেজ নাই। মালয়েশিয়ার এক বড় কোম্পানির সাথে কথা বলেছেন, তারা ইন্টারেস্টেড যে তারা পঞ্চগড়ে একটি সবজি কোল্ড স্টোরেজ তারা এখানে নির্মাণ করবেন। এবং বিগত 17 বছরে আমাদের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট এগুলো কোনো উন্নয়ন হয়নি, যেগুলো একদম খুবই বাজে অবস্থা। তারপরে এই যে আমি আছি পানি সম্পদ মন্ত্রণালয়, সেখানে কর্ত নদী বয়ে গেছে আমাদের পঞ্চগড় তেঁতুলিয়া থেকে আমাদের দেবীগঞ্জ বদার বুক চেড়ে, বা সেখানে ভাঙতে ভাঙতে অনেকের বাড়ি ঘর জায়গা জমি সে বিলীন হয়ে গেছে। আমি ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমি ভিন্ন একটা প্রজেক্ট পাস করেছি, এমন এমার্জেন্সি ভিত্তিতে কিছু কাজ করাচ্ছি, যার দরুন আমার একটাই কমিটমেন্ট যে 1 শতাক জমিও যেন আর কখনো বন্যাতে নদীতে বিলীন হয়ে না যায়, তার আমি ব্যবস্থা করছি। এছাড়া পঞ্চগড়ে কিন্তু আমাদের একটা সুগার মিল আছে, যে সুগার মিলটা বন্ধ হয়েছে দীর্ঘদিন ধরে। আসলে এখন এই সুগার মিল এসে চালু করা অনেকটা দুরূহ ব্যাপার। সেই সুগার মিল চালু করা না হয় তাহলে সেই যে সম্পদগুলো সরকারে আছে সেখানে কি করা যায়, সেখানে আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কি ডেভেলপের ক্ষেত্রে কী ইন্ডাস্ট্রি আছে করা যায়, যার মধ্যে ওখানকার পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হবে। এই বিষয়গুলো আমি চিন্তা করছি। এর পাশাপাশি আমাদের ক্রীড়ার ক্ষেত্রে আমাদের 2 উপজেলায় 2টি আমরা মিনি স্টেডিয়ামের জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, এবং পঞ্চগড়েও আমাদের যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো কাজ হচ্ছে, এবং সেখান থেকেও আমরা আশা করি আমাদের জাতীয় পর্যায়ে আমরা ফুটবলার, ক্রিকেটার আমরা উপহার দিতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ আমরা দেখেছি উত্তরে, আপনাদের এখন সংসদে যারা বিরোধী দল তাদের সিট সংখ্যা বেশি। তো সেক্ষেত্রে আমার 2টা প্রশ্ন। একটা হচ্ছে এই বরাদ্দের ক্ষেত্রে তারা অনেক সময় অভিযোগ দেয় যে তাদের আসনগুলোতে বরাদ্দ কম যায়, এটা কি সত্যি কিনা এক? আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেহেতু এখানে সংখ্যাটা তাদের বেশি, আপনি কাজের ক্ষেত্রে সহযোগিতাটা পান কিনা? আমরা সমতা ভিত্তিতে কিন্তু আমরা সমস্ত আসনগুলো সেইভাবে আমরা বরাদ্দ দিয়ে আসতেছি, এবং ইতিমধ্যেই আপনি দেখছেন জামাতের যে বিরোধী নেতা আমির, উনিও নিজেও সেটা দেখেছেন, এবং অপরাপর তাদের যারা পার্লামেন্ট মেম্বার তারাও কিন্তু সেই ক্ষেত্রে এই জিনিসটা দেখতেছেন যে আমরা বিশেষ করে এই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো বৈষম্য করি না। বরঞ্চ বিগত দিনে যারা বিরোধী দল ছিল তারা শুধু বরাদ্দ তো দূরে কথা, সংসদে একটা কথা বলতে পারতো না। আজকে যারা বিগত দিনে আগেকার পার্লামেন্টে তাকে দেখবে স্বীকার করছে। আমরা কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশকে ছড়াই নিয়ে আসছি। আমরা কিন্তু বাংলাদেশের সেই সমতার ভিত্তিতে, আমরা সেইভাবে গ্রহণযোগ্যতার ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কিন্তু একটা সরকার গঠন করতে সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমি যখন এই সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি সরকার, সেক্ষেত্রে আমি যখনই তাদের কোনো আসনে আমি যাই, আমি কিন্তু প্রত্যেকটা এমপিকে সেখানে ইনফর্ম করি এবং তাদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু আমরা সেখানে আমাদের ওই এলাকার ডেভেলপের ক্ষেত্রে যা যা করণীয় দরকার সেগুলো আমরা পদক্ষেপ গ্রহণ করি। সেক্ষেত্রে আমরা কিন্তু এবং কোনো বৈষম্যতা দেখাই না, এবং তাছাড়া আমাদের ওই হীনদুন্যতা নাই যে উনি জামাতের আমির বা অন্য দলের আমির, অন্য দলের এমপি বা জামাতের এমপি, তাকে আমি ডাকবো কেন, তাকে হেল্প করবো, এই ধরনের মানসিকতা আমাদের নেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে আমাদেরকে সম্মিলিতভাবে সবাইকে আসলে কাজ করতে হবে। একটু জানতে চাই, 6 মাসের কাছাকাছি সময়, 5 মাস হলো, 180 দিনের যে পরিকল্পনা বাস্তবায়ন বিএনপি হাতে নিয়েছে সেটি কত দূর এগুলো? আমাদের যে পাইলট প্রজেক্ট হিসাবে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের 10,000 টাকা সুদসহ কৃষি ঋণ শোধ, এবং ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের জন্য যে ভাষণমানি ভাতা, এরপরে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে আমাদের যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা পাইলট প্রজেক্ট শুরু করে আমরা কিন্তু সে কাজ শুরু করেছি, এবং ইতিমধ্যে আমাদের এই বাজারে ঘোষণা দিয়েছি আমরা 43 লক্ষ আমরা বিশেষ করে মহিলাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেব, 41 লক্ষ আমরা কৃষক কার্ড দেব, এবং আমাদের এই যে পরিকল্পনাগুলো আছে আমার বিশ্বাস আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি,
এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা আহ্বান, আসুন সবাই মিলে আমরা বাংলাদেশ এগিয়ে নিয়ে যাই। উনি যখন একটা সময় বলতো সবার আগে বাংলাদেশ, এবং উনি বলছেন সবার জন্য বাংলাদেশ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ের দিকে আছি। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছে এবং চীন সফরে অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে পানি সম্পদের অনেকগুলো রয়েছে। পানি সম্পদের কোন কোন বিষয়গুলোতে সমঝোতা? না, পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বা চীনা রাষ্ট্রপতির কোনো এমই হয়েছে এটা আমার জানা নেই। ঠিক আছে, আমার জানা নেই বলে, তবে এটুকু আমি জানছি যে সেখানে চীনা সরকার তারা আশা ব্যক্ত করেছেন যে আগামী দিনে বাংলাদেশের বিশেষ করে পানি কেন্দ্রিক যত রকম সহযোগিতা দরকার তারা সেই সহযোগিতা তারা করতে চায়, কারণ তাদের যেহেতু এই অভিজ্ঞতাগুলো বেশি আছে। এইটুকুই কথা হয়েছে। এর বাইরেও সাধারণত আমরা দেখলাম যে আপনি নিশ্চয়ই দেখছেন যে প্রায় 13টি এমইউ স্বাক্ষরিত হয়েছে, যেটা বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, চীনার যে আমাদের ট্রানজিট, এরকম অনেক ধরনের এমই হয়েছে। বাট এই ক্ষেত্রে এটা আমাদের আশ্বস্ত, আমাদের এই ধরনের কথাবার্তা হয়েছে। তবে আমাদের এটুকু বলতে যে আমাদের টেকনিক্যাল কমিটি এবং আমাদের যৌথভাবে আমরা বিভিন্ন সরকারের টেকনিক্যাল কমিটি আমরা সহায়তা নিয়ে আমরা আমাদের বিশেষ করে আমরা এই পানির ক্ষেত্রে, আমাদের এই নদী খাল জলাশয়ের ক্ষেত্রে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই, যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আবার বাংলাদেশকে যে নদীমাতৃক বাংলাদেশ করতে চাই এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করতে চাই, এবং আমাদের এই পানির অভাবে যেন কোনোখানের জন্য আমাদের বিশেষ কৃষকরা তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে ব্যাঘাত না ঘটে, সেটা আমরা রক্ষা করতে চাই। এবং পানির স্তর যে নেমে গেছে আমরা সেই পানিটাকে ধারণ করে সেই স্তরটা আবার আমরা পর্যায়ক্রমে উপরে তুলে আনতে চাই, এবং আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য রপ্তানি করতে চাই। অসংখ্য ধন্যবাদ স্টার নিউজের এই বিশেষ আয়োজনের সময় দেওয়ার জন্য আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনাদের স্টার নিউজের সমস্ত কলাকুশলীকে। আসসালামু আলাইকুম এবং আদাব। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উত্তরের মানুষ হিসেবে উত্তরের মানুষের জন্য কি করতে চান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশের মানুষের জন্য কি করতে চান সেটি তিনি জানালেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী 180 দিনে যে পরিকল্পনা সেটি বাস্তবের কত দূর হচ্ছে সেটিও জানালেন তিনি। আজকের এই বিশেষ আয়োজন আমরা শেষ করছি এখানে। আমাদের সাথে সঙ্গে থাকার জন্য এতক্ষণ কৃতজ্ঞতা আপনাদের প্রতিও।